কৃষি মজুর তারা ভীষণভাবে আক্রান্ত হতে যাচ্ছেন এবং প্রকৃত অর্থে এই কৃষি দেশের বিদেশে বড় বড় পুঁজিপতি, কালোবাজারি, কর্পোরেট সংস্থা তাদের মুনাফার যে লালসা তাকে চরিতার্থ করবার জন্য এই বিজেপি সরকার এই আইনগুলো তৈরি করেছে। শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ, বিশেষ করে ছোট মাঝারি শিল্প, রাষ্ট্রায়ত্ত সংস্থা, এগুলোর উপর বহুমুখী আক্রমণ নেমে এসেছে। ছোট ছোট কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ তারা কাজ হারাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি পুঁজির হাতে দেশি বিদেশি মুনাফা লুটবার জন্য তুলে দেওয়া হচ্ছে। এই সংস্থাগুলোতে লক্ষ লক্ষ মানুষের যে কাজের সংস্থান হতো তার উপর আঘাত নেমে এসছে। বেকার, আমাদের দেশের মোট যে জনসংখ্যা তার 55 থেকে 60% 30-32 বছরের নিচে, তারা কর্মক্ষম, কর্মপ্রার্থী, তারা কাজ চায়। কর্মরতরা যারা, তারা যদি কাজ হারান, কেন্দ্রীয় সরকারের নীতির দৌলতে কর্মপ্রার্থী যারা নতুন করে কাজ চান তারা কোথায় কাজ করে? এবং যে নীতি নিয়ে কেন্দ্রের সরকার চলবার চেষ্টা করছে তাতে পরিষ্কার আমাদের যুব জীবনের ভবিষ্যৎ অন্ধকারের গহ্বরে নিক্ষেপ করা হয়েছে। চাকরি, কাজের কোন সংস্থান, কোন সুযোগ নেই। ছাত্র সমাজ, জাতির ভবিষ্যৎ, আগামী দিনে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ঘরে ছেলে মেয়ে যারা জাতীয় সম্পদ, তারা গড়ে উঠবে লেখাপড়ার মধ্য দিয়ে। দেশে নতুন করে যে শিক্ষানীতি এই সরকার তৈরি করেছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারোর সাথে কথা বলছে না, নিজেরা যা ভাবছেন এটাই চূড়ান্ত। এটা কার্যকরী হতে শুরু করলে পর গরিব, নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্ত এদের ঘরে যে কোটি কোটি ছেলে মেয়ে, অর্থ নেই, বৃত্ত নেই, তাদের পক্ষে শিক্ষার সুযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়বে। তাহলে জাতি কি করে গড়ে উঠবে? জাতিকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে এই যে নবপ্রজন্মের ছেলেরা মেয়েরা, তারা যদি শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে না পারে তাহলে কি করে দেশ গড়ার ক্ষেত্রে তারা কার্যকরী ভূমিকা নেবে? দারুণ ভাবে আক্রান্ত সংখ্যালঘু অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, উপজাতি সহ সারা দেশে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে আক্রান্ত হচ্ছে। গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আক্রান্ত হচ্ছে। সংবিধানে কতগুলো বিশেষ বিশেষ সংস্থা তাদের
স্বায়ত্ত শাসনের অধিকার দিয়ে আমাদের দেশের যে গণতন্ত্রের ভিত তাকে শক্তিশালী করবার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো তার স্বয়ং শাসনের অধিকার হারাতে শুরু করেছে। বিশেষ করে বিচার ব্যবস্থা, এটা বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও গণতন্ত্রের পরাকাষ্ঠা বলে সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়ে আসছিলেন। আজকে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার তার নিরপেক্ষতার বেদি মেলে মুহুর্মুহ আঘাত হানছে তাদের শ্রেণীর স্বার্থে। এই বিচার ব্যবস্থাকে বহুলাংশে তাদের পক্ষে রায় নির্দেশিকা দেওয়ার জন্য তাদের উপর হাত বাড়াচ্ছে। আমাদের দেশের গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংবিধান সৃষ্ট তাদের যে স্বয়ং শাসনের অধিকার স্বাতন্ত্র্য বজায় রেখে নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে বিষয়টি সুনিশ্চিত করার দায়িত্ব, সেই নির্বাচন কমিশনকে বর্তমান বিজেপি সরকার বগলদাবা করে ফেলেছে। সাধারণ মানুষ এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। বেশি পেছনে যাব না। আজ থেকে পক্ষকাল আগে ভারতবর্ষের অন্যতম একটা বড় রাজ্য বিহার নির্বাচন হয়েছে। আপনারা যারা খবর রাখেন তারা দেখেছেন প্রধান যে বিরোধী জোট তাদের নিশ্চিত জয় প্রতিহত করে বিজেপি এবং তার যারা সেনা তারা যাতে আবার বিহারের ক্ষমতা দখল করে শোষকদের শাসকদের স্বার্থে ভূমিকা নিতে পারেন, তার জন্য গণনা কেন্দ্র থেকে আরম্ভ করে নানাভাবে সেখানে অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। এখন বিরোধী দল সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবার চিন্তা করছে। নির্বাচন কমিশনের সঙ্গে তারা হয়তো কথা বলবেন, কিন্তু কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশের যে আইনসভা, সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা, রাজ্যে রাজ্যে বিধানসভা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি আমার বক্তব্য শুরু করার আগে বা শুরুতে কৃষির উপর যে আক্রমণের বিষয়কে উল্লেখ করতে গিয়ে যে তিনটা নতুন আইন তারা পাশ করিয়ে দিল লোকসভায় 2019-এর নির্বাচনে, নানা কলা কৌশল করে সাম্প্রদায়িকতার বিষের হাওয়া ছড়িয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ওখানে হাত তোলা ভোটে এই বিল পাশ করিয়ে নিয়েছে। এগুলো অর্ডিন্যান্স করেছিল কোভিডের সুযোগ নিয়ে। এখন অর্ডিন্যান্স করার পর 6 মাসের মধ্যে আইনসভা যদি বসে ওখানে এটা উপস্থিত করে পাশ করাতে হয়, তারপর এটা আইন হবে। লোকসভায় করিয়েছে, কিন্তু রাজ্যসভায় যদি এই বিল পাশ না হয়, অনুমোদিত না হয়, এটা আইন হবে না। কিন্তু রাজ্যসভায় বিজেপি বা তার সঙ্গীয় যারা, তাদের সংখ্যাগরিষ্ঠতা নাই। এখনো রাজ্যসভায় বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়, বিজেপি এবং তার সঙ্গীয় যারা
তাদের পক্ষে কোনো আইন পাস করা সম্ভব না, কারণ তারা এখনো সংখ্যা লঘু। এই রাজ্যসভায় আমাদের দেশের অর্থনীতির ভিত্তিকে ধ্বংস করে দেবার লক্ষ্যে এই যে 3টি সর্বনাশা কৃষি আইন পাঠানো হলো, বিরোধীরা দলমত নির্বিশেষে সমস্যারে এর প্রতিবাদে সোচ্চার হয়। তাদের বক্তৃতা করতে দেওয়া হলো না, তারা সংশোধনী দিলেন, এগুলোর উপর আলোচনা করতে দেওয়া হলো না। বিরোধীদের পক্ষ থেকে আইন হচ্ছে, নিয়ম হচ্ছে, এটা লোকসভা হোক রাজ্যসভা হোক, একজন নির্বাচিত প্রতিনিধি ব্যক্তিগতভাবে দাঁড়িয়েও যদি বলেন আমি ভোট চাই, তিনি সংখ্যালঘু না সংখ্যাগুরু, এটা চেয়ারম্যানের দেখবার বিষয় না। আইন অনুযায়ী ভোট করতে হবে। হয়তো তিনি একাই ভোট পাবেন, তার বিরুদ্ধে ভবনের সংসদের সভার বাকিরা সবাই ভোট দিতে পারেন, কিন্তু তার যে গণতান্ত্রিক অধিকার সংবিধান মতে এটা রেকর্ডেড হবে। এটা ইতিহাস। দেখা গেল রাজ্যসভায় এই 3টি বিলের বিরুদ্ধে বিরোধীরা দাঁড়িয়ে যখন বললেন আমরা ভোট চাই, চেয়ারম্যান তিনি বুঝতে পারলেন শাসক দল সংখ্যালঘু, লোকসভায় পাস হলেও রাজ্যসভায় এ বিল তারা পাস করতে পারবে না। কাজেই বললেন যে না, ভোট হবে না। এটা আমি বলবো কারাই ভোটের পক্ষে, যারা চিৎকার করে বলবেন আমরাই ভোটের পক্ষে, যারা চিৎকার করে বলবেন আমরার বিরুদ্ধে, তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেব। এবং তাই করলেন। এই জায়গায় শাসক দলের যারা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা হই হুল্লোড়ি করে বিলের পক্ষে দাঁড়ালেন বিরোধী দলের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার জন্য, এবং বিরোধীরা যাতে তাদের বসার যে স্থান সেখান থেকে নেমে চেয়ারম্যানের টেবিলের সামনে গিয়ে প্রতিবাদ করতে না পারেন। এটাও গণতান্ত্রিক পদ্ধতি। আইনসভায় প্রতিবাদ বিরোধিতা করার তাদেরকে ঘেরাও করে রেখে দেওয়া হলো। সারা দেশের মানুষ রাজ্যসভা কি হচ্ছে টিভির মাধ্যমে দেখতে যাতে না পারে, এটাকে বন্ধ করে দেওয়া হলো। এই করে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শাসক দল এই 3টি রায় পাশ করে নিল। আমি কেন একটু বিস্তৃত পরিসরে বললাম এই বিষয়টি, তাতে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? সংসদীয় যে গণতন্ত্র, এটাও ধ্বংস করছে সর্বোপরি আমাদের সংবিধান। সংবিধানের পেটে পিঠে এই বিজেপি সরকার ছুরি চালাচ্ছে, এবং তারা তো এখন বলতে শুরু করেছে। যেদিন বাবরি মসজিদ ভেঙে সুপ্রিম কোর্টের সঙ্গে নিয়ে মসজিদ যারা ভাঙলেন, তারা সেখানে রামের মন্দির তৈরি করবেন, সংবিধান বিরোধী দেশের প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছিলেন আমি যতদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব এই সংবিধানের কথা অক্ষর অক্ষরে রক্ষা করব। তিনি সেই ভূমি পূজায় অংশগ্রহণ করলেন, বক্তৃতা দিলেন। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস, যেদিন ওই রাম মন্দির তৈরি করবার জন্য সেখানে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। নতুন করে ভারতবর্ষের সংবিধান, ইতিহাস, স্বাধীনতার ইতিহাস তারা নাকি লিখবেন, অথচ এদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। এরা বিশ্বাসঘাতক, মির্জাফরের চাইতেও বড় মির্জাফর, মানুষ জানেন। তাহলে এই যে পরিস্থিতি, কে আক্রান্ত না? ভারতবর্ষের
সমস্ত অংশের মানুষ আক্রান্ত, একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ বাদ দিলে পর। তারা কারা? টাটা, বিরলা, ডালমিয়া, সিংহানিয়া, মফতলাল, জয়, রিলায়েন্স, আম্বানি, আদানি। দেশের মোট জনসংখ্যা এরা এবং এদের সঙ্গেও যারা বড় বড় পুঁজিপতি, 5 থেকে 7 ভাগের বেশি না। এই বিজেপি সরকার গত 7 বছরে দিবারাত্র এদের স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করে চলেছে। কোভিডের আক্রমণ প্রায় 1 বছরের দোরগোড়ায় আমরা চলে এসেছি। কাজ নাই, খাদ্য নাই, অনাহার, অর্ধাহার, মৃত্যুর কোলে মানুষ ঢলে পড়ছেন। সেই মানুষদের থেকে এই সরকার তার কোনো নজর নেই। বড় বড় এই যে পুঁজিপতিরা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য কোভিড মোকাবেলার নাম করে যে প্যাকেজ তারা ঘোষণা করেছেন, এটা অন্তঃসার শূন্য 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, পরবর্তী সময়ে আরো 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকার প্যাকেজ, সব মিলালে পরে দেখা যাবে শতকরা 1 ভাগ সাধারণ মানুষের স্বার্থে, বাকি 99 ভাগ বড় বড় পুঁজিপতিদের স্বার্থে। হিসাব থেকে দেখা যাচ্ছে এই কোভিডে অর্থনীতি যখন তলানিতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য যখন স্থবির হয়ে গেছে, তখন আমাদের দেশে বাছাই করা কয়েকটা বড় বড় পুঁজিপতি পরিবার তাদের যে মুনাফা ন্যূনতম 20 ভাগ থেকে 34 ভাগ 35 ভাগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে এই সরকার 6 বছর 7 বছর এবং বিশেষ করে এই কোভিডের সময় অন্যান্য মানুষের প্রতিবাদ, দাবি, সমস্যা নিয়ে কথা বলা, মিছিল, মিটিং, সমাবেশ, সমস্ত অধিকারগুলো হরণ করে নিয়ে এদের স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করে চলেছে। কাজে এরকম একটা পরিস্থিতিতে আমার আপনার সামনে রাস্তা কি খোলা আছে? মেনে নেবেন এই যে আক্রমণ আপনার বিরুদ্ধে নেমে এসছে। আপনি কোন দল, কোন মত অনুসরণ করেন, আপনার পতাকা কি? আপনি ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন, না বন্দে মাতরম স্লোগান দেন, না ভারত মাতা স্লোগান দেন? দেখার তো কোনো দরকার নেই। আপনি আক্রান্ত। এরকম জায়গায় দাবি কি যারা ট্যাক্সও দেয় না তাদের মাসের 7,500 করে টাকা দাও। এরকম যে পরিবার, তাদের পরিবারের যে লোক আছে মাথা পিছু মাসে 10 কেজি করে খাদ্যশস্য দাও। আগামী 6 মাস 7 মাস দরকার হলে 1 বছর দিতে হবে, নাহলে মানুষ বাঁচবে না। রেগার কাজ ন্যূনতম 200 দিন করো, মজুরি বাড়াও। রেগার কত চালু করা। পরিযায়ী শ্রমিক যারা কোটি কোটি, প্রায় 48 থেকে 49 কোটি কাজ হারিয়ে নিজের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছেন, কোনো কাজকর্ম নাই। এদের মধ্যে যুবাংশ আছে, মধ্যবয়সী আছে, কার্ড আছে কি নাই প্রশ্ন নাই। তাদেরকে রেগার কাজ, শহরের মধ্যে রেগাকে এক্সটেন্ড করে এই কাজে কোথায় চাকরি, কোথায় কাজ, কোথায় খাদ্য? তোমরা ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, সম্প্রদায় নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছো। এই যে বেকার ছেলে মেয়ে, যতক্ষণ চাকরি দিতে না পারো তাদের বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করো। আর এই যে শুরুতে যে বিষয়গুলি বললাম, এই যে সর্বনাশা অর্থনৈতিক নীতি, এটা বাতিল করো। রাষ্ট্রায়ত্ত সংস্থা ধ্বংসের যে নীতি বাতিল করো। গণতন্ত্রের উপর যে আক্রমণ বন্ধ করো। মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দাও। আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতার নীতি, তাকে সুরক্ষিত করো। সংখ্যালঘু, উপজাতি, তপশিলি, দলিত অংশের মানুষের সম্মান নিয়ে তারা যদি বেঁচে পড়তে থাকতে পারে তাদেরকে সাহায্য করো। ছোট মাঝারি ব্যবসায়ী যারা ধ্বংস হয়ে যাচ্ছে,
ছোট ছোট কলকারখানা ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের নীতির জন্য। এই নীতি পাল্টাও। এই যে দাবি, এই দাবিগুলোকে সামনে রেখে 26শে নভেম্বরে এটা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। শুধু শ্রমিক কর্মচারীরা, শুধু কলকারখানা না, শুধু অফিস আদালত না, সমস্ত ভারতবর্ষে এই ধর্মঘট। এটা তাৎপর্যমণ্ডিত। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা যারা শুনছেন দূর থেকে কাছ থেকে, যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের আমি জিজ্ঞেস করছি না, যারা মিছিলে অংশগ্রহণ করেন আপনাদের মধ্যে কেউ আছেন এই যে দাবিগুলো সামনে রেখে এই যে সর্বগ্রাসী সর্বনাশ আক্রমণ আরএসএস এর নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার, জনবিরোধী সরকার, গণদুশ্মন, স্বাধীনতার পর এই ৭৩ বছরে সবচাইতে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী সরকার যে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে এই যে আওয়াজ উঠেছে, একে আপনারা সমর্থন করেন কি করেন না? আমি আজকে পত্রিকা পড়ছিলাম, ভারতবর্ষের ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী যে পত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়া, তারা ঝড়ের মুখে মরুভূমিতে ওট যেমন ভূমিকা নেয়, মাটির তলায় মুখ লুকিয়ে রেখে ঝড়ের হাত থেকে বাঁচবার জন্য আমাদের দেশের এই যে মিডিয়া, এরা মানুষের জীবনের এই যে যন্ত্রণা, এর বিরুদ্ধে এই যে আন্দোলন, রাজ্যে রাজ্যে হাজার লক্ষ মানুষ রাস্তায় নেমে এই দাবি নিয়ে যখন যাচ্ছে ঘরে ঘরে, এর পক্ষে এই মিডিয়া নিশ্চুপ ভূমিকা পালন করছে। তারা মনে করছে আমাদের টিভির পর্দা তাদের আন্দোলনকে যদি অন্ধকারে রাখতে পারি, আমাদের পত্রিকার বোধ তাদের সংবাদ না ছেপে আমাদের স্বার্থ রক্ষাকারী যারা তাদের স্বার্থের পক্ষে যদি লেখালেখি করি, তাহলে বোধহয় ধর্মঘটের যে আওয়াজ তাকে স্তব্ধ করে দেওয়া যাবে, আন্দোলনের হাঁটু কোমর ভেঙে দেওয়া যাবে। তারা মূর্খের সঙ্গে বাস করছে ওই মরুভূমির উটের মতো। সারা দেশের অভিজ্ঞতা, আজ থেকে 22 মাস আগে যে শ্রমিক কর্মচারীদের ধর্মঘট, তাতে যে মানুষ অংশগ্রহণ করেছেন, পরবর্তী সময় যদি দেখা গেল প্রায় 20 থেকে 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। পৃথিবীর খুব কম রাষ্ট্র আছে যেখানে মোট জনসংখ্যা 20 থেকে 25 কোটি। অসাধারণ ঘটনা। এবার যেটা মনে হচ্ছে, এই ধর্মঘটের যারা প্রথম উদ্যোক্তা 10টা ট্রেড ইউনিয়ন, তার অন্যতম সংগ্রামী মুখ যে পাত্র সিআইটিউ, তার যিনি সাধারণ সম্পাদক, তিনি কালকে কিছু সাংবাদিক বন্ধুর মুখোমুখি হয়েছিলেন। তারা জিজ্ঞেস করছিলেন কিরকম হবে বলে আপনার ধারণা। তিনি বলছেন আমরা নিজেরাও এটা প্রত্যাশা করিনি, কারণ নরসিংহ রাওয়ের সময় এই নয়া উদারবাদী অর্থনীতি ভারতবর্ষে চালু হয়, তারপর থেকে এই নীতির বিরুদ্ধে গত 19-এর 27 জানুয়ারি 8-9 জানুয়ারির যে 48 ঘন্টার ধর্মঘট, এটা পর্যন্ত ছিল 19টা ধর্মঘট। এই যে 26-এর ধর্মঘট সম্ভবত এটা 20তম ধর্মঘট। তিনি বলছেন অতীতের এই 19টা ধর্মঘটে অংশগ্রহণ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, এবারকার ধর্মঘটের প্রচারে অংশগ্রহণ করতে গিয়ে অভিজ্ঞতা হচ্ছে অপ্রত্যাশিত এলাকা থেকে অভাবনীয় অংশের মানুষ, যারা কোনোদিন আমাদের কথা শুনতেন না, মিছিলের দিকে তাকাতেন না, জানবার চেষ্টা করতেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তারাই ধর্মঘট ভাঙার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন। হয়তো লাঠি সুটা নিয়ে না, দোকান খুলছেন, মিছিল করছেন, গাড়ি চালাচ্ছেন। সেই মানুষরা চেঁচে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, সমর্থন জানাচ্ছেন। এই হচ্ছে অভিজ্ঞতা। এবং তিনি বলছিলেন যে আমাদের বিশ্বাস বিগত 19টি সর্বভারতীয় ধর্মঘটের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে
এই যে ধর্মঘট 26শে নভেম্বর ভারতবর্ষের স্বাধীনতার পর একটা নূতন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। কাজেই সেই দিক থেকে আমাদের বিশ্বাস ভারতবর্ষের মানুষ প্রকৃতই এটা শুধু নেতৃত্বের জনগণকে বিমোহিত করবার জন্য বক্তব্য না, নিজেদের ভূমিকা অবলম্বনের মধ্য দিয়ে নতুন ইতিহাস তারা তৈরি করবে না। আমরা যেটা বলবো, যদি কেউ মনে করেন এই ধর্মঘটই শেষ যুদ্ধ, এটাই হচ্ছে শেষ আঘাত, এর মধ্য দিয়ে সরকারকে তার জনগণের ভূমিকা পরিবর্তন করতে আমরা বাধ্য করতে পারবো, তাহলে এটা অতি উচ্চ আশা হবে। কারণ এই যে 22 মাসের ব্যবধানে আপনারা আবার সর্বভারতীয় ধর্মঘটে যাচ্ছেন, মাঝের 22 মাস কি শ্রমিক, শ্রমজীবী বংশের মানুষ, কৃষক, ক্ষেতমজুর, যুবক, ছাত্র, উপজাতি, তপশিলি, সংখ্যালঘু বসেছিলেন না। যার যার মতো করে যে যেভাবে আক্রান্ত, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বেঁচে থাকবার জন্য যে দাবিগুলো তাদের প্রয়োজন, এগুলো আদায় করবার জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে তারা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু শুনবার কেউ নাই। এই সরকার জনবিরোধী, জনগণের দুশ্মন, দক্ষিণ পন্থারও দক্ষিণ তারা। এরা পুঁজিপতি, কর্পোরেট, শোষক, তাদের স্বার্থের পাহারাদারি ছাড়া আর কিছু করার চিন্তা তারা করে না। আপনারা দেখেছেন ভারতবর্ষের আর 48 থেকে 72 ঘন্টার ব্যবধানে ধর্মঘটে করা নাড়তে শুরু করেছে দেশের মানুষ। উল্টো দিক থেকে চোখ রাঙিয়ে এই যে ব্যাধিচারী সরকারটা আন্তর্জাতিক ক্ষেত্রে লড়াইয়ের পর লড়াইয়ের মধ্য দিয়ে পৃথিবীর শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রামের যে দাবি আদায় করেছিল স্বীকৃত, এবং তার যে সনদ ভারত রাষ্ট্রের পক্ষ থেকে তাতে স্বাক্ষর করা হয়েছিল, এই সমস্ত ছিঁড়ে টুকরো করে ফেলে দিয়ে এই কোভিডের পরিস্থিতিতে এরা নতুন করে আইন আনার চেষ্টা করছে। 8 ঘন্টার জায়গায় শ্রমিক শ্রমজীবীদের দিয়ে তারা 12 ঘন্টা কাজ করাবার পদক্ষেপ কি করে নেওয়া যায়? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কম লোক দিয়ে বেশি সময় কাজ করিয়ে মজুরি ঠিক মতো না দিয়ে মালিকের স্বার্থ রক্ষা করা। কাজে এটা কথার কথা না, এরকম একটা সর্বনাশা শক্তির হাতে আমাদের দেশের সরকারটা গিয়ে পড়েছে। মেনে নেবেন, বাঁচবেন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন। আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, লাল ঝান্ডা না সাদা ঝান্ডা নিয়ে মিছিল করেন, ইনকলাব বলেন না বন্দে মাতরম বলেন, বড় প্রশ্ন না। আপনি প্রথম পরিচয় আপনি একজন মানুষ, অস্তিত্বের প্রশ্ন। এটা ডিসেন্ট লাইফ লিড করতে গেলে পর যে ন্যূনতম বিষয়গুলি না থাকলে পর আপনার মনুষ্যত্বের পেজি বলে আঘাত চলে আসবে। এর সাথে এই 26-এর ধর্মঘটের প্রত্যেকটি স্লোগান, প্রত্যেকটি দাবি উতপ্রুত ভাবে যুক্ত। গত এই 22 মাসের এই যে ছোট ছোট আন্দোলনগুলো, এগুলোর মধ্য দিয়ে এর আরো বড় আক্রমণ আনার চেষ্টা করেছিল, কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রতিহত করতে পেরেছে। 26-এর এই যে ধর্মঘট, এই ধর্মঘটের সাফল্য আমাদের বিশ্বাস এই যে জনবিরোধী, এই ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয় যে সরকারটা, তারা যতই চোখ রাঙা, তারা নিশ্চয়ই গোপনে হলো বুঝবার চেষ্টা করবে মানুষ তাদের সঙ্গে নাই। হয় মানুষের কথা শুনে মানুষের যে বেঁচে থাকার আকুতি, তার প্রতি সম্মান দেখিয়ে
তার সপক্ষে তাদের তোলা যে দাবি, যে অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেখান থেকে সরে গিয়ে মানুষের বেঁচে থাকার দাবিগুলির পক্ষে তারা দাঁড়াবার চেষ্টা করবে। না হলে তাদের কিন্তু ক্ষমতায় থাকবার অধিকার তারা হারাবেন। এবং আমি যে কারণে বলছি এই কথা, এই ধর্মঘট এটা চূড়ান্ত আঘাত মনে করার কারণ নেই। এর মধ্য দিয়ে সারা ভারতবর্ষে নতুন একটা জাগরণ তৈরি হবে। 135 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, 30-32 কোটি। সব মানুষ এই ধর্মঘটে সরাসরি ভাবে অংশগ্রহণ করবেন এটা আমরা মনে করি না। সরাসরি অংশগ্রহণ না করলেও পরোক্ষে নৈতিক সমর্থন জানাবেন, এটাও সবটা প্রত্যাশিত না। কিন্তু এই ধর্মঘট গত 19টা ধর্মঘটের রেকর্ডকে ছাপিয়ে ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করবে। তারপরেও বিরাট অংশের মানুষ থাকবেন যাদের সমস্যা নিয়ে এই ধর্মঘট, তারা এর থেকে দূরে। তাহলে এর মধ্য দিয়ে দায়িত্বটা কি হবে? যারা এই ধর্মঘটের আহ্বায়ক, এই ধর্মঘট এখন আর শুধু শ্রমিক শ্রমজীবীদের না, শ্রমিক, কৃষক, খেত মজুর, মহিলা, ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছোট মাঝারি ব্যবসায়ী, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের সম্মিলিত আহ্বান। কাজের মধ্য দিয়ে তাদের দায়িত্ব হবে এই ধর্মঘট সফল করার মধ্য দিয়ে যারা এখনো উদাসীন, অসংগঠিত, দূরে দূরে হাঁটেন, আপনি কি বলেন, তাকিয়ে দেখবার চেষ্টা করে না, তাদের মধ্যে যেতে হবে, জাগাতে হবে। সামনের দিনে এই যে আন্দোলন, এই আন্দোলনকে আরো উচ্চতর পর্যায়ে তুলে নিতে হবে, যাতে আঘাতে আঘাতে বৃহত্তর গণশক্তিকে সমবেত করে এই অত্যাচারী সরকারটাকে জর্জরিত করে হয় মানুষের পক্ষে মানুষের তোলা দাবিগুলি বাস্তবায়িত করতে বাধ্য করতে হবে, না হলে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাদের অধিকার নাই মানুষের বিরুদ্ধে একের পর এক এই ধরনের যুদ্ধ ঘোষণা করা। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ছিল না। 73 বছর আগে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হলো, সেখান থেকে 90 ডিগ্রি ঘুরে এরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকেও লজ্জা দিয়ে আরো বড় ধরনের সাম্রাজ্যবাদের দাসমদাস হয়ে, কৃতদাস হয়ে মানুষের বিরুদ্ধে এই আক্রমণগুলো সংগঠিত করছে। কাজেই এই ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে আরো বৃহত্তর, আরো শক্তিশালী আঘাত দেওয়ার জন্য আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। এটার মধ্য দিয়ে এই শপথ আমাদের নিতে হবে। ত্রিপুরায় ধর্মঘট, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে আলাদা না। গত যে 32-33 মাসের শাসন, এটা কিসের শাসন? এত অরাজকতা, জঙ্গলের রাজত্ব চলছে। পুলিশ থেকে আরম্ভ করে বিচারালয়, অ্যাডভোকেট সবাই আক্রান্ত হচ্ছে। ডাক্তার, নার্স থেকে শুরু করে সংবাদপত্রের সঙ্গে যারা যুক্ত, আমার আপনার কথা যারা পত্রিকায় নিয়ে যায়, ইলেকট্রনিক মিডিয়াতে নিয়ে যায়, তারা আক্রান্ত। বামপন্থীরা আক্রান্ত। প্রতিবাদ যে সমস্ত রাজনৈতিক দল করে, শাসক শাসকদের স্বার্থের রক্ষক যারা, তাদের মূল ভীতি তাদের বিরুদ্ধে, তাদেরকে তারা আক্রমণ করবে, এটা আমরা বিস্মিত না। এতে আমাদের নিজেদের মনে হচ্ছে আমরা সঠিক পথে আছি, কিন্তু বাদবাকি যাদের কথা বললাম তাদের উপরও কিন্তু আক্রমণ মুহু নেমে আসছে। কেন করছে? 32-33 মাস আগে দেওয়া প্রতিশ্রুতি এগুলো মিথ্যা, অসত্য। এই 32-33 মাসের অভিজ্ঞতায় ত্রিপুরার মানুষ বুঝে গেছেন এবং তাদের সমর্থনের যে ভিত্তিটা দ্রুত এটা নিচের দিকে নেমে যাচ্ছে। আমাদের কথা বলছি না, সংখ্যায় বেশি পত্রিকা ছাপে ঘটনা তা না, কিন্তু আমাদের একজন বন্ধু ত্রিপুরা দর্পণ বলে একটি পত্রিকা ছাপায়, আজকে পড়ছিলাম এই পত্রিকার প্রথম পৃষ্ঠায় কমলপুরের সেলেমা কেন্দ্র থেকে যিনি বিধায়ক হয়েছেন শাসক দলের বিজেপি, তিনি বলছেন গত বিধানসভা নির্বাচনের পর আমরা কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি করিনি, আমরা ত্রিপুরাতে 185 নম্বর রাজা বসিয়েছি। কারণ এর আগে
ত্রিপুরাতে 184 জন উপজাতি রাজা ছিলেন। এখন মুখ্যমন্ত্রী নিজেই দাবি করছেন তার বিরুদ্ধে যারা কথা বলছেন তারা নাকি সব দুষ্ট ষড়যন্ত্রকারী, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং তিনি দাবি করছেন রাজার সঠিক পথে আছে বলেই এরা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার দলের লোক বলছে তাহলে আমরা 185 নম্বর রাজার শাসনে আছি। বুঝতে পারছেন? আমরা বললে সাধারণ মানুষ বলবেন আপনারা ঈর্ষাকাতর হয়ে মুখ্যমন্ত্রী সরকারের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে ছেলেরা যিনি বিধায়ক 20 জন 22 জন যারা দিল্লি গেলেন, নিজেরা যারা বলছেন মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারছি না, গেলেই বলে এটা বলে ওটা বলে। গত 32 মাস 33 মাস আগে আমাদের ভুলিয়ে ভালিয়ে ভূত নিয়ে এখন কথাই বলতে পারছি না। কেন আমাদের কাছে আসছেন? তারা বলছেন মাথা হেড করে আমাদের রক্ষা করুন। এরা কিন্তু আমাদের কাছে আসছে না, তাদের হাইকমান্ডের কাছে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে। এবং এরা ত্রিপুরার মানুষের স্বার্থ নিয়ে কথাটা ভাবেন যাবেন এটা পরের কথা, নিজেদের অস্তিত্ব রাজনৈতিক অস্তিত্ব এখন বিপন্ন হয়ে যাচ্ছে। কাজে এই পরিস্থিতিতে যেটা বলবো যে দাবিগুলি নিয়ে এখানে কথা হচ্ছে, কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই, অর্থাহাত অনাহাত অনাহার মৃত্যু, সন্তান বিক্রি করছেন, রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন, এরকম যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ধর্মঘটে ত্রিপুরার মানুষ অংশ না করে থাকতে পারেন, নিজেদের দূরে রাখতে পারেন আমরা বিশ্বাস করি না। ত্রিপুরার একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা ঐতিহ্য আছে। গত ধর্মঘটগুলির মতো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে সারা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 26শে নভেম্বরে আর 2-3 দিন পর এই ধর্মঘটে আপনারাও অংশগ্রহণ করুন, সর্বাত্মক সফল করুন। সারা ভারতবর্ষে এই যে পরিবর্তনের যে স্লোগান উঠছে, হয় করো না হলে গদি ছাড়ো, গদিতে থাকতে দেব না, এই স্লোগানে ত্রিপুরার মানুষ আপনারাও নিজেদেরকে যুক্ত করবেন। এর সাথে ত্রিপুরা দিল্লি যুক্ত। ডাবল ইঞ্জিন তো শক্তিশালী ইঞ্জিন ভালো, এখন দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিন হচ্ছে সর্বনাশা ইঞ্জিন, ট্রাবল ইঞ্জিন। কাজে এই ইঞ্জিনকে খালি দিয়ে এর বোঝা বহন করার কোন অর্থ নাই। একে বোঝা বহন করতে গেলে পর সর্বনাশ হবে, চিরাচক্র হয়ে যাবে। তাই প্রতিবাদ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই আপনাদের কাছে আবেদন করব, দল মত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই ধর্মঘটকে সফল করবার জন্য এগিয়ে আসুন। আমরা কিন্তু পিকেটিং এ যাই না, জবরদস্তি করে দরজা বন্ধ করি না। ধর্মঘট বিরোধিতা করলেও অতীতে অনৈতিক ধর্মঘট যারা বন্ধ করেছেন যাদের দরজা জোর করে খুলতে আমরা যাইনি। এটা আমাদের নৈতিক অবস্থা। আমরা আবেদন নিবেদন ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি তাই মানুষের সামনে আমরা উপস্থিত করি। তাই আপনারা যদি কেউ মনে করেন আমি দরজাটা একটু ফাট করে খুলে রাখি, কেউ সে বললে বন্ধ করে দেব, এরকম এসে বলবার জন্য কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক আপনার দরজার সামনে আসবে। যদি মনে করেন ভুল করবেন, স্বতঃপ্রণোদিত ভাবে আপনার দাবি তো নিয়ে তারা আন্দোলন করছে, আপনাকে ভূমিকা নিতে হবে। আমার বিশ্বাস কোন রকম প্ররোচনার ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতিতে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সারা ভারতবর্ষের লড়াকু মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরার মাটিতে এই ধর্মঘটকে পূর্ণাঙ্গভাবে সফল করার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন। এই কথাগুলো বলে আপনারা যারা এই রৌদ্র করুজ্জ্বল আবহের মধ্যেও দাঁড়িয়ে আমাকে আপনাদের সামনে কথা বলবার সুযোগ দিয়েছেন, বা দূরে কাছে থেকে যারা কথা শুনেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। কোভিডের বিপদ যায়নি, এটা কতদিন চলবে কেউ জানে না। কারণ সতর্কতা সাবধানতা অবলম্বন করবেন। ধর্মঘট হবে, কিন্তু এই কোভিডের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্কতার যে ব্যবস্থাগুলো এগুলো নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অনুসরণ করবেন, এই আবেদনও আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।